আর ঢং করো না তো বৌমা, সংসারে ওইটুকুই তো কাজ, আমরা বোধহয় করিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের উপর একটু খুন্তি নাড়বে, তাও অসুবিধা হচ্ছে। তাও যদি বুঝতাম প্রথমবার মা হচ্ছ, যে কষ্ট হচ্ছে। নাও নাও, হাত চালাও দেখি। ওদিকে তোমার দেওর বোধ হয় আমার ছোট বৌমাকে নিয়ে চলে এলো। যে সে মেয়ে নয় কিন্তু তিতলি, রীতিমতন ব্যাংকের ম্যানেজার, বুঝলে? তোমার মতো বাড়ি বসে থাকে না, কত দায়িত্ব তার। কথাগুলো বলেই মীনাক্ষী দেবী আবার রান্নাঘরের বাইরে চলে গেলেন। তার গলায় গর্বের সুর স্পষ্ট, যেন ছোট ছেলের হবু বউয়ের চাকরিটাই আজ সবার সামনে তুলে ধরার সবচেয়ে বড় বিষয়। রিমঝিম কোনো উত্তর দিল না। দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে একবার তাকালো। সকাল 9:30, অথচ তার দিন শুরু হয়েছে ভোর 4:30। কড়াইয়ে মশলা নাড়তে নাড়তে সে একবার পেটের ওপর আলতো করে হাত রাখল। 7 মাসের সন্তান যেন ভেতর থেকে ছোট্ট একটা লাথি মারল। রিমঝিম মৃদু হেসে ফিসফিস করে বলল, আর একটু সোনা, আর একটু, তারপর মা একটু বসবে। কিন্তু সেই আর একটু কথাটা যে দিনের শেষে রাত হয়ে যায়, তা শুধু রিমঝিমই জানে। সান্যাল পরিবার শহরের অন্যতম বনেদি পরিবার। বড় বাড়ি, সম্মান, অর্থ কিছুরই অভাব নেই। পরিবারের কর্তা অরুণেশ সান্যাল অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক। স্ত্রী মীনাক্ষী দেবী সংসারের সমস্ত কর্তৃত্ব নিজের হাতে রেখেছেন। বড় ছেলে সৌম্য একটি বেসরকারি সংস্থায় উচ্চ পদে চাকরি করে। ছোট ছেলে ঋত্বিকও ভালো চাকরি পেয়েছে। কয়েক মাস পর তার বিয়ে হবে তিতলির সঙ্গে। বাড়িতে লোকের অভাব নেই, টাকারও অভাব নেই। অভাব যদি কিছু থাকে তবে সেটা শুধু একজন মানুষের বিশ্রামের, আর সেই মানুষটার নাম হলো রিমঝিম। বিয়ের 7 বছর হয়ে গেছে। এই 7 বছরে বাড়ির প্রতিটি মানুষের পছন্দ অপছন্দ, ওষুধ খাওয়ার সময় সকালের চা কেমন হবে, কার খাবারে কতটা নুন, কে কোন কাপটা ব্যবহার করে, সব মুখস্থ হয়ে গেছে তার। কিন্তু এই 7 বছরে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, রিমঝিম তোমার শরীরটা কেমন আছে, কিংবা কি পছন্দ বা কি অপছন্দ। প্রতিদিন ভোরবেলা তার ঘুম ভাঙে অ্যালার্মে নয়, অভ্যাসে। অন্ধকার ঘরে সবাই যখন গভীর ঘুমে, তখন রিমঝিম নিঃশব্দে উঠে পড়ে। প্রথমে ঠাকুর ঘরের প্রদীপ জ্বালায়, তারপর রান্নাঘরে ঢুকে গ্যাসে জল বসায়। শ্বশুরমশাইয়ের জন্য চিনি ছাড়া লিকার চা, শাশুড়ির জন্য আদা দিয়ে দুধ চা, সৌম্যের জন্য কফি, ঋত্বিকের জন্য গ্রিন টি। এরপর সকালের জলখাবার, টিফিন, দুপুরের রান্না, সব একসঙ্গে। এক হাতে লুচি ভাজছে তো অন্য হাতে ডাল চাপিয়েছে, মাঝখানে দুধ উপচে পড়ছে, প্রেশার কুকারের সিটি বাজছে। এভাবেই কাটে তার প্রতিটা সকাল। আজও তার ব্যতিক্রম নয়, শুধু আজ শরীরটা একটু বেশি ক্লান্ত। কাল রাত থেকে কোমরে অসহ্য ব্যথা। ডাক্তার আগের দিনই বলেছিলেন যতটা সম্ভব বিশ্রাম নেবেন, বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না। রিমঝিম শুধু মাথা নেড়েছিল, কারণ সে জানে ডাক্তার বিশ্রাম লিখে দিতে পারেন, কিন্তু সংসার সেই ছুটির মঞ্জুর করে না। সকালের খাওয়া শেষ হতেই সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেল। শ্বশুর খবরের কাগজ নিয়ে বসলেন। সৌম্য মোবাইলে অফিসের মেল দেখছে। ঋত্বিক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে। মীনাক্ষী দেবী পাড়ার কাকিমাদের সঙ্গে ভিডিও কলে গল্পে মশগুল। আর রিমঝিম, সে তখন রান্নাঘরে দাঁড়িয়ে একটার পর একটা বাসন মাজতে, সঙ্গে রান্না। তার উপর গরম জল পড়ে হাত লাল হয়ে গেছে। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল তার। দেওয়ালে ভর দিয়ে একটু দাঁড়ালো সে। ঠিক তখনই মীনাক্ষী দেবী রান্নাঘরে ঢুকে বললেন, এই তো আমি জানতাম কাজের সময়ই শরীর খারাপ হয় তোমার। একটু পরেই অতিথি আসবে, এখন বসে থাকলে চলবে? রিমঝিম তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো। না মা, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। মাথা ঘোরার সময় পরে হবে, আগে মটনটা মেখে রাখো। শব্দ না করে আবার কাজে লেগে গেল সে। রিমঝিমের মা প্রায়ই ফোন করেন, মা কেমন আছিস? প্রতিবারই একই উত্তর, খুব ভালো আছি মা। মিথ্যেটা বলতে বলতে এখন আর কষ্টও হয় না, কারণ মা যদি সত্যিটা জেনে যায় তাহলে রাতভর ঘুমোতে পারবেন না। তাই নিজের কষ্টগুলো বুকের ভেতরেই রেখে দেয় রিমঝিম। দুপুরের দিকে সৌম্য একবার রান্নাঘরে ঢুকলো। 1 গ্লাস জল দেবে? রিমঝিম গ্লাসে জল ঢেলে এগিয়ে দিল। সৌম্য একবারও খেয়াল করলো না রিমঝিমের কপাল ঘামে ভিজে গেছে। খেয়াল করলো না তার হাত কাঁপছে।
জল খেয়ে শুধু বলল, আজ যেন সব ঠিকঠাক হয়। তিতলি প্রথমবার আসছে। রিমঝিম হেসে বলল, চিন্তা করো না। সৌম্য চলে যেতেই তার চোখের কোণে জল চলে এলো। সে ভাবল, আজ যদি আমিও এই বাড়ির অতিথি হতাম, তাহলে কি আমাকেও এক গ্লাস জল হাতে ধরিয়ে বলা হতো, বসো, তুমি বিশ্রাম নাও। ঘড়িতে তখন 11:30। রান্নাঘর যেন যুদ্ধক্ষেত্র। একদিকে পোলাওয়ের সুগন্ধ, অন্যদিকে মাংসের ঝোল ফুটছে, মাছ ভাজা হচ্ছে, চাটনি তৈরি হচ্ছে। গরমে পুরো শরীর ভিজে গেছে। তার মধ্যে হঠাৎ পেটে তীব্র এক টান অনুভব করল রিমঝিম। সে আস্তে করে রান্নাঘরের স্টুলটায় বসে পড়ল। মাত্র 1 মিনিট, শুধু 1 মিনিট। ঠিক তখনই বাইরে থেকে মীনাক্ষী দেবীর ডাক, রিমঝিম, কোথায় গেলে? পায়েসটাতে চিনি দিয়েছ তো? সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এই দিচ্ছি মা। মনের মধ্যে একটাই কথা ঘুরছিল, একজন গৃহবধূর কি সত্যি 1 মিনিট বসে থাকারও অধিকার নেই? দুপুর 12টার কিছু পরে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। ঋত্বিক এসে দরজা খুলল। তার পাশে দাঁড়িয়ে আছে তিতলি। হালকা হলুদ রঙের শাড়ি, মুখে মিষ্টি হাসি, হাতে মিষ্টির বাক্স। বাড়িতে ঢুকেই সে প্রথমে প্রণাম করলো সবাইকে। মীনাক্ষী দেবীর মুখে আনন্দের হাসি। এসো মা, এসো, আজ তোমার জন্যই এত আয়োজন। তিতলি বিনয়ের সঙ্গে হাসলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার চোখ চলে গেল রান্নাঘরের দিকে। সেখানে একজন মানুষ একা ছুটে বেড়াচ্ছে, একবার গ্যাসের সামনে, একবার সিঙ্কের কাছে, আবার কখনো ডাইনিং টেবিলে। মুখ ভর্তি ক্লান্তি, তবু ঠোঁটে হাসি। তিতলি আস্তে করে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আপনিই বদ্দি? রিমঝিম ঘুরে তাকিয়ে হাসল। হ্যাঁ, তুমিই তিতলি? হ্যাঁ। তুমি গিয়ে বসো, আমি এইটুকু শেষ করেই আসছি। তিতলি ঠিক আছে বলে মনের মধ্যে একটা চাপা কান্না বাজতে থাকে রিমঝিমের। তিতলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার নজর এড়ালো না রিমঝিম বারবার কোমরে হাত দিচ্ছে, মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে থামছে, আবার কেউ ডাকলেই হাসি মুখে ছুটে যাচ্ছে। সামনের মানুষটা যে শুধু রান্না করছে তা নয়, সে যেন নিজের শরীর, নিজের ক্লান্তি, নিজের ব্যথা সব কিছু চাপা দিয়ে একটা গোটা পরিবারের হাসি বাঁচিয়ে রাখছে। তিতলির বুকের ভেতরটা অদ্ভুত ভারী হয়ে উঠল। সে মৃদু স্বরে বলল, দিদি, আপনি একটু বসুন না, আমি কিছু সাহায্য করি। রিমঝিম হেসে মাথা নাড়ল। না গো, তুমি আজ অতিথি। তিতলি উত্তর দিল না, শুধু নীরবে চারপাশটা দেখল। ড্রয়িং রুমে সবাই গল্প করছে, কেউ হাসছে, কেউ চা খাচ্ছে, আর এই বাড়ির সবচেয়ে পরিশ্রমী মানুষটা একা রান্নাঘরের আগুনের সামনে দাঁড়িয়ে নিজের কষ্ট লুকিয়ে যাচ্ছে। সেই মুহূর্তেই তিতলি মনে মনে একটা সিদ্ধান্ত নিল, এই বাড়িতে যদি সে একদিন বউ হয়ে আসে, তাহলে প্রথমেই বদলাবে এই অন্যায় নিয়মটা। আর যদি আজই সুযোগ আসে, তবে সে চুপ করে থাকবে না। কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে কিছু বলল না সে। মানুষকে বিচার করার আগে তাকে বোঝা দরকার, এটাই সে ছোটবেলা থেকে শিখেছে। তাই সবার সামনে হাসি মুখে গল্প করলেও তার চোখ বারবার চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। খাওয়ার সময় ডাইনিং টেবিলে একে একে সাজানো হলো পোলাও, মটন, চিংড়ি মালাইকারি, আলুর দম, চাটনি, পায়েস। খাবারের সুগন্ধে সবাই মুগ্ধ। মীনাক্ষী দেবী গর্বের সঙ্গে বললেন, সবটাই কিন্তু আমাদের বড় বউয়ের হাতে তৈরি। রান্নার হাত ওর সত্যিই ভালো। শ্বশুরমশাইও হাসতে হাসতে বললেন, এই জন্যই তো বাইরে খেতে যেতে ইচ্ছে করে না। সৌম্য মাংস মুখে দিয়ে বলল, রিমি, আজও দারুণ হয়েছে। সবাই প্রশংসা করল, কিন্তু যাকে নিয়ে এত প্রশংসা সে কোথায়? তিতলি চারদিকে তাকিয়ে দেখল, রিমঝিম ডাইনিং টেবিলে নেই। সে উঠে রান্নাঘরের দিকে গেল। দেখল রিমঝিম একা দাঁড়িয়ে গরম গরম রুটি সেঁকছে। তিতলি অবাক হয়ে বলল, দিদি, আপনি এখনো খাননি? খাবেন না? রিমঝিম হেসে বলল, তোমরা আগে খেয়ে নাও, সবাই খেয়ে নিলে আমি খাবো। কিন্তু? কোনো কিন্তু নয়, এটাই স্বাভাবিক। গৃহবধূদের খাবার তো শেষেই হয় গো। কথাটা এমন স্বাভাবিকভাবে বলল যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক নিয়ম। তিতলির বুকটা হু হু করে উঠল। সবাই খাওয়া শেষ করে উঠে গেল। কেউ সোফায় হেলান দিয়ে গল্প করছে, কেউ মোবাইল দেখছে, কেউ আবার বিকেলের চায়ের অপেক্ষায়। আর রিমঝিম ডাইনিং টেবিলে পড়ে থাকা এঁটো থালা, গ্লাস, বাটি একটার পর একটা তুলে নিয়ে রান্নাঘরে যাচ্ছে।
তারপর শুরু হলো বাসন মাজা। স্টিলের বাসনে হাত ঘষতে ঘষতে আঙুলের ডগাগুলো লাল হয়ে উঠেছে। এমন সময় তিতলি চুপচাপ রান্নাঘরে ঢুকে জামার হাতা গুটিয়ে নিল। রিমঝিম অবাক হয়ে বলল, আরে তুমি এখানে কেন? আপনার সঙ্গে কাজ করব। না না, একদম না, তুমি অতিথি। তিতলি হেসে বলল, আজ অতিথি, কয়েক মাস পরে তো এই বাড়িরই বউ হব, তখন তো করতেই হবে, তো এখন থেকেই না হয় করলাম। ঠিক তখনই মীনাক্ষী দেবী রান্নাঘরে এসে বললেন, তিতলি, ওসব ছেড়ে এসো মা। তুমি কেন ওসব করতে যাবে? তোমার কি ওসব সাজে? তিতলি এবার শান্ত গলায় বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো মা। আজ সকাল থেকে একটা জিনিস দেখছি, বাড়ির সবাই কোনো না কোনো সময় বিশ্রাম নিয়েছেন। কেউ খবরের কাগজ পড়েছেন, কেউ গল্প করেছেন, কেউ মোবাইল দেখেছেন। তারপর সে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, কিন্তু দিদিকে আমি একবারও বসতে দেখিনি। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। তিতলি আবার বলল, আমি ব্যাংকে চাকরি করি, সপ্তাহে একটা ছুটি পাই। অসুস্থ হলে মেডিকেল লিভ পাই, কাজের জন্য প্রশংসাও পাই। কিন্তু বদ্দি। সে একটু থামল। তার গলাটা এবার ভারী হয়ে এলো। উনি ভোর 4:30 থেকে এখন পর্যন্ত 1 মিনিটও নিজের জন্য সময় পাননি। অথচ উনি অন্তঃসত্ত্বা। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন, তবুও উনি সব করছেন। সৌম্য মাথা নিচু করে বসে রইল। ঋত্বিকের মুখ থেকেও হাসি মিলিয়ে গেছে। শ্বশুরমশাই চশমা খুলে টেবিলের উপর রেখে দিলেন। তিতলি আবার বলল, আমি একটা কথা বুঝি না, বাইরে চাকরি করলে তাকে কাজ বলা হয়, কিন্তু সংসার সামলানোটা কি কাজ নয়? কেউ উত্তর দিল না। এই বাড়িতে যদি বদ্দি একদিন না থাকেন তাহলে কি হবে? প্রশ্নটা যেন ঘরের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। হঠাৎ শ্বশুরমশাই ধীরে ধীরে বললেন, সত্যি বলতে আমরা কোনোদিন ভেবেই দেখিনি। সৌম্য চোখ তুলে স্ত্রীর দিকে তাকালো। এই প্রথম সে যেন নিজের স্ত্রীকে সত্যি করে দেখল। মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। হাঁটতে গেলেই কোমরে হাত দিচ্ছে। তার মনে পড়ে গেল গত কয়েক মাসে কতবার রিমঝিম বলেছিল, আজ শরীরটা একটু ভালো লাগছে না। আর সে প্রতিবারই বলেছিল, আর একটু কষ্ট করো। আজ নিজের কথাগুলোই যেন তাকে ছুরি হয়ে বিঁধতে লাগলো। সে ধীরে ধীরে উঠে এসে রিমঝিমের সামনে দাঁড়ালো। চোখ ভিজে গেছে। রিমি, আমি সত্যিই বুঝিনি। আমি শুধু ভাবতাম তুমি সব সামলে নিতে পারো, কোনোদিন ভাবিনি তুমিও ক্লান্ত হও। রিমঝিম কিছু বলল না, শুধু মৃদু হেসে বলল, তুমি তো ইচ্ছে করে করনি। এই কথাটাই সৌম্যকে আরও বেশি অপরাধী করে তুলল। মীনাক্ষী দেবী অনেকক্ষণ চুপ করেছিলেন। হঠাৎ তিনি ধীরে ধীরে এগিয়ে এসে রিমঝিমের দুহাত নিজের হাতে তুলে নিলেন। হাত দুটো কতটা রুক্ষ হয়ে গেছে, কত ছোট ছোট কেটে যাওয়ার দাগ। তার চোখ ঝাপসা হয়ে এলো। তিনি ফিসফিস করে বললেন, জানিস রিমঝিম, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমাকেও কেউ বসতে দেয়নি। জ্বর নিয়েও রান্না করেছি, সন্তানকে কোলে নিয়েও কাজ করেছি। তিনি একটু থামলেন। হয়তো সেই কারণেই ভেবেছিলাম এটাই স্বাভাবিক, কিন্তু আজ বুঝলাম আমি যে কষ্ট পেয়েছিলাম সেই কষ্টই না বুঝে তোকে দিয়ে যাচ্ছিলাম। রিমঝিমের চোখ থেকে টুপ করে জল পড়ে গেল। মীনাক্ষী দেবী তাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দে মা। সেদিনই সান্যাল পরিবারের নিয়ম বদলে গেল। প্রথম সিদ্ধান্ত নিলেন শ্বশুরমশাই, এখন থেকে রবিবার বাড়ির রান্না সবাই মিলে করব। ঋত্বিক হেসে বলল, আমি ইউটিউব দেখে রান্না শিখে নেব। সৌম্য বলল, বাসন আমি মাজব। মীনাক্ষী দেবী বললেন, আর রিমঝিম রবিবার সকালে দেরি করে ঘুম থেকে উঠবে, কেউ তাকে ডাকবে না। রিমঝিম বিশ্বাসই করতে পারছিল না, এত সহজে কি সত্যিই একটা সংসার বদলে যেতে পারে। পরের রবিবার সকাল 8টা, সূর্যের আলো জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। আজ কোনো ডাক নেই, কোনো বকুনি নেই, কোনো হাঁক ডাক নেই। রিমঝিমের ঘুম ভাঙল পাখির ডাক আর রান্নাঘর থেকে ভেসে আসা হাসির শব্দে। সে ধীরে ধীরে উঠে বাইরে এলো। দেখল সৌম্য অ্যাপ্রন পরে আলু কাটছে, ঋত্বিক পেঁয়াজ কাটতে কাটতে চোখ মুছছে, শ্বশুরমশাই চা বানাচ্ছেন, আর মীনাক্ষী দেবী হেসে হেসে বলছেন, এইভাবে পেঁয়াজ কাটলে তো আঙুলও কেটে যাবে। সবাই হেসে উঠল। রিমঝিম দরজার কাছে দাঁড়িয়ে শুধু দেখছিল। তার চোখ আবার ভিজে উঠল। এবার আর কষ্টে নয়, স্বস্তিতে।
ঠিক তখনই তিতলি এসে তার হাতে 1 কাপ গরম চা ধরিয়ে দিল। হেসে বলল, কি বদ্দি, আজ কিন্তু আপনার ছুটি। রিমঝিম কাপটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালো। অনেকদিন পর নিজের হাতে বানানো নয়, অন্য কারোর বানানো 1 কাপ চা। সেই চায়ের স্বাদে যেন মিশেছিল সম্মান, ভালোবাসা আর প্রাপ্য বিশ্রামের মিষ্টি অনুভূতি। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সংসার শুধু একজনের দায়িত্ব নয়। সংসার তখনই সুখের হয় যখন কাজ ভাগ হয়, ভালোবাসা ভাগ হয় আর সম্মানও ভাগ হয়। সেদিন সান্যাল বাড়িতে শুধু একজন গৃহবধূর ছুটি হয়নি, ছুটি হয়েছিল বছরের পর বছর ধরে চলে আসা এক ভুল ধারণার। কারণ গৃহবধূরা সংসারের কাজ করেন না, তারাই সংসারটাকে বাঁচিয়ে রাখেন। আর যে মানুষটা সবার জন্য নিজের সময়, নিজের শরীর আর নিজের স্বপ্নগুলো উৎসর্গ করে দেন, তারও বিশ্রাম পাওয়ার অধিকার আছে, তারও ছুটি পাওয়ার অধিকার আছে।